আজকের এই জেলা বাস্তবায়ন কমিটির প্রধান উদ্যোক্তা সহ যারা এতদিন পর্যন্ত এই কমিটির কার্যক্রম চালিয়ে নিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এই মহৎ একটি কাজ অত্যন্ত গুরুত্ব সহকারে দীর্ঘ অনেক বছর যাবৎ এই জেলা বাস্তবায়ন নিয়ে যে কার্যক্রম বাজিতপুরের মাটিতে পরিচালিত হচ্ছে, আমি তাদের মধ্যে যারা উদ্যোক্তা ছিলেন, প্রথমেই যারা অনেক দিন পূর্বে 1979 সাল থেকে এই জেলা বাস্তবায়ন কার্যক্রমের যে কার্যক্রম চলছে, প্রথম এই জেলা যারা চেয়েছিলেন তাদের কথা আমি বলতে পারবো না। নতুন হিসেবে আমি ইদানিং যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের মুর্শেদ আমার ক্লাসমেট, আমরা বাজিতপুর কলেজে একসাথে পড়াশোনা করেছি, অত্যন্ত স্মার্ট বয় এবং সে অত্যন্ত জ্ঞানী মানুষ। তার রাজনৈতিক বিভিন্ন মহলে বিভিন্নভাবে সে সম্পৃক্ততা আছে। বিদেশেও সে মোটামুটি একটা চেইন মেনটেন করে চলে। ওর চেইন মোটামুটি ভালো একটা চেইন নিয়ে সে ইউকেতে অবস্থান করছে এবং ইউকেতে সে আমার জানার মধ্যে বেশ কয়েকটি কনফারেন্স করেছে বাজিতপুর জেলা বাস্তবায়ন কমিটিকে আরো শক্তিশালী করার জন্য। বাজিতপুর জেলা কিভাবে বাস্তবায়িত হবে সেটার জন্য সে বিভিন্ন ধরনের রূপরেখা তৈরি করেছে, যেটা বিভিন্ন ইউকে থেকেও অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমাদের দেশের আমরা যারা সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করি, আমাদের সোশ্যাল ফেসবুক আরো বিভিন্ন সোশ্যালি আমরা জানতে পারছি যে তার বিভিন্ন ধরনের জেলা বাস্তবায়নের বিভিন্ন ধরনের কৌশল এবং রূপরেখা। আমি তার এই কর্মকৌশলকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমি এখানে একজন সিনিয়র আমার রফিক ভাই বলে গেছেন যে এখানে রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পর্ক করতে হবে। সেই হিসাবে আমি মনে করি বর্তমানে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে বাজিতপুর নিয়ে কর্ণধার আমাদের মাননীয় সাংসদ আফজাল হোসেনকে এখানে কিভাবে ইনভলভমেন্ট করা যায়, ওনাকে কিভাবে সক্রিয় করা যায় এই জেলা বাস্তবায়ন কমিটির সাথে। আমি যারা উদ্যোক্তা আছেন আমিও সহযোগিতা করবো আমার জায়গা থেকে, আমি যতদূর পারি আমার পক্ষ থেকে যেটুকু সম্ভব আমি সহযোগিতা করব। মাননীয় সাংসদকে এই কমিটির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত করার জন্য উদ্যোগ নেওয়া খুবই জরুরি বলে আমি মনে করি। আজকে এটা আমার মতামত। পাশাপাশি যারা আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা যারা রাজনীতির মাঠে ময়দানে কাজ করি, যে যেই দলেই করি, যে যেই মতেই আমরা থাকি না কেন, এই জেলা বাস্তবায়ন হলে বাজিতপুর উপজেলার যতগুলো রাজনৈতিক দল আছে সবাই প্রত্যেকেই সেটার সুবিধা ভোগ করবে। সুতরাং আমি মনে করি বাজিতপুর জেলা বাস্তবায়ন কমিটিটা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক যে কতগুলো বিচ্ছিন্নভাবে যে কতগুলো জোট আছে সবাইকে একসাথে হতে হবে, সবার মতামত এক হইতে হবে এবং এটাকে এক করতে গেলে অল্প কিছু মানুষ, অল্প কিছু উদ্যোক্তাকে ভূমিকা নিতে হবে। সবাই পারবে না সেটা। যেমন আমাদের সিনিয়র স্যারেরা এখানে আছেন, নিশ্চয়ই স্যারেরার পক্ষে এখন আর এটা 10 জনকে বলা যে তোমরা আমাদের সাথে আসো, এটা স্যারদের পক্ষে সম্ভব না। আমরা হয়তো স্যারেরা হয়তো ফোনে যোগাযোগ করতে পারে, স্যারদের কথা মূল্যায়নটা ভ্যালিউটা অনেক বেশি আমাদের তুলনায়। তবে আমরা সশরীরে, আমরা যারা এখনো ইয়ং দাবি করি, আমরা সশরীরে এই বাজিতপুর জেলা বাস্তবায়ন কমিটিটাকে আরো স্ট্রং করার জন্য, সক্রিয় করার জন্য আমরা নিজেরা ভূমিকা নিতে পারি। আমরা যদি মনে করি যে না এটা আমার দায়িত্ব, আমি এই জেলা বাস্তবায়ন হলে আমার সন্তানরা উপকৃত হবে, আমার পরিবার উপকৃত হবে, তাহলে এই স্পৃহাটা যদি আমার মনের মধ্যে আমি রোপণ করে থাকি তাহলে এটা সম্ভব। অসম্ভব বলে কোনো কথা, কোনো কাজ আমি মনে করি না। তো যারা এই উদ্যোগটি নিয়েছেন, আমাদের বাজিতপুর
জেলা করার জন্য। বাজিতপুর অত্যন্ত সমৃদ্ধ একটি জায়গা, অত্যন্ত উর্বর একটি জায়গা। এখানে সংস্কৃতি বলেন, রাজনীতি বলেন, এখানকার মানুষ অনেক উর্বর, এরা অত্যন্ত মেধাবী, এরা চাইলে পারবে না এটা আমি বিশ্বাস করি। আমি আসলে খুব বেশি অভিজ্ঞতা আমার ছিল না, আমি যতদূর পড়েছি জেনেছি সেটুকু থেকে আমি বলছি। আজকে যারা এখানে কথা বলেছেন অত্যন্ত সুন্দর কথা বলেছেন বাজিতপুর জেলা বাস্তবায়ন সম্পর্কে, আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আমার পরম শ্রদ্ধেয় স্যার যারা আছেন তাদেরকে আমার ধন্যবাদ জ্ঞাপন করে তাদেরকে শ্রদ্ধা রেখে আমি আমার কথা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আসলে মহৎ প্রাণে মহান ব্যক্তির জন্ম কিংবা মহান ব্যক্তির রক্তের দাগ যে জমিন ধারণ করে না সেই জমিন বড় করি। একটি নগর মহানগর কখনই টিকে না যদি সেই নগর মহানগরের মানুষ মহৎ প্রাণ মানুষকে সম্মান সংরক্ষণ না করে। মহৎ প্রাণ মানুষ আল্লাহ জহুরুল ইসলাম সাহেবের স্বপ্ন ছিল বাজিতপুরকে জেলা করা। আমরাও আজ পর্যন্ত এটা নিয়ে লেগেছি। এই পর্যায়ে বক্তব্য দেবেন সাংবাদিক ও লেখক শিল্পীমণি। আসলে বাজিতপুর জেলাতে একটা অতীত প্রেক্ষাপট আছে, সেটার সাথে অনেকের সংশ্লিষ্ট। আমি সেই দিকে যাব, কিন্তু আমাদের যা বিচারের আমাদের ইতিহাস, ঐতিহ্য, অর্থনৈতিক অবস্থা, সামাজিক প্রেক্ষাপট সব কিছু মিলে একটা যোগ্য দাবি হলো আমাদের বাজিতপুর জেলা। এটা আসলে ব্যক্তির বিষয় না, এটা ব্যক্তির স্বপ্ন না, এটা আমাদের সার্বজনীন স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে সকলকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং একজুটে কাজ করতে হবে, যে যেখানে যে অবস্থায় থাকে। ইতিমধ্যে লন্ডনে ইউকেতে মুর্শেদ আমাকে ফোন দিয়ে বললো যে আমরা এই আয়োজন করছি, এখানে রাজবিহারী ঘোষ আসছে, তো ওনার সাথে কথা বলছি। ঠিক আছে, তো উনিও আপনাকে অনুরোধ করছে আমাদের সাথে সংশ্লিষ্ট বললাম। উনি তো বাজিতপুর কয়েকটা মিটিং করছে, আমাকে ডাকেনি, আমিও যাই নাই। তো ঠিক আছে, এখানে এটা তো বাজিতপুর এত কোনো চাওয়া না, এটা সার্বজনীন, আমি অবশ্যই এটাতে থাকবো এবং আমার যতটুকু সহযোগিতা করবেন আমি সেটা করবো। পরবর্তীতে বললো যে আমরা ওখানে কয়েকটা সভা মত সভা করবো। আমি বললাম যে আপনি কীভাবে বলেন, কীভাবে? আমি আমার যতটুকু মেধা আছে আমি তাকে বললাম এবং তারা এখানে কয়েকটাই সর্বস্ব মত বিনিময় সভা করে এবং বিষয়টাকে মিডিয়া আন্তর্জাতিকভাবে মিডিয়া ফোকাসিংয়ে চলে আসছে এবং আমরা এটা অনেকেই যারা ফেসবুক ইউজ করে তারা দেখতে পাবো। পরবর্তীতে ওকে প্রধান সমন্বয় করে এখানে আরও কয়েকজন সংশ্লিষ্ট হয়েছে, বদরুল আলম শিপু আসছে, ইসলাম আসছে এবং প্রত্যেকের সাথে আমার কমিউনিকেশন আছে এবং সালাউদ্দিন আছে। তারা ভেনিসে যখন প্রোগ্রামটা মতো বিনিময় শুরু করতে যাবে তখন এখানে একটু কম্পিটিশন হয়, করে তারা এই সিদ্ধান্ত নিয়ে তারা বলতে আমরা পিছপা হবো না, আমরা বাজিতপুরকে জেলা চাই, আমাদের জেলা বাস্তবায়নে আমাদেরকে প্রয়োজনে রক্ত দিতে হবে। দিদি কী বলেন? আচ্ছা, অবশ্যই এগুলো এটার একটা প্রেক্ষাপট। এরপরে সে কিছুদিন আগে একটা জুমে এবং এর আগেও আমি অনেকগুলোতে তাদের সংশ্লিষ্ট বিষয়ে আমি মত বিনিময় করে অ্যাটেন্ড করি। ওই দিন যখন জুমে আসছে পূর্ব নির্ধারিত, আমি এমনি ঢোকানো ছিল না, ওয়াইফাই ছিল না, কারেন্টও ছিল না, আমি সম্পৃক্ত হতে না পেরে এখানে ব্যক্তিগতভাবে ফোন দেবো না যে আমি তো করতে পারিনি কারেন্টের জন্য। আচ্ছা ঠিক আছে, তাই এখানে আমি দেখলাম যে অনেকেই এখানে সংশ্লিষ্ট, কানাডা থেকে হচ্ছে, ইউএস থেকে কাবিকুজ্জামান মুটির ভাই হচ্ছে, তারপরে সৌদি আরব থেকে আসছে, অস্ট্রেলিয়ার থেকে অনেকে ঘুরেছে এবং ইউরোপের অনেকেই এটার সাথে আমি ও আমাকে ভিডিওর কপিটা পাঠাইছে, আমি এটা দেখলাম, দেখতে দিতাম যে এটা একটা বিরাট। কিন্তু আমরা বাজিতপুর থেকে কেউ সম্পৃক্ত হতে পারি না। কী প্রবলেম যদি কী প্রবলেম আমি মনে করলাম যে আমার ক্ষেত্রে সাড়ে 15 বছরকে আমি তো এটাতে যোগ দিতে পারতেছি না, কীভাবে
আমি বুঝতে পারলাম আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা আছে। আমি বললাম যে আন্দোলনটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের মানসিক প্রস্তুতি দরকার। আমাদেরকে সকলকে একটা কাঠামোতে আনতে হবে। তবে কী করা যায় যদি আমি দেখ, এই টেকনিক্যাল যে কিছু সাইট আছে, এই সাইটগুলোকে যদি দেয়, সকলেই আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, সকলেই অনেক কিছু জানি, আবার অনেকেই অনেক কিছু জানি না। তো এইটাকে একটা কর্মশালার মাধ্যমে যদি একটু শিখিয়ে দেওয়া হয়, তাহলে সবার কম্পিউটার, মাঠে থাকি, হাটে থাকি, ঘাটে থাকি, ঢাকা থাকি, চট্টগ্রাম থাকি, সকলে একসাথে যোগ হতে পারবে। কী হচ্ছে, আমাদের ভিউটা কী, আমাদের ভিশনটা কী, আমাদের মিশনটা কী, আমরা এটা জানতে পারবো এবং সেই লক্ষ্যে আমরা কাজ করতে পারবো। তো ওটাও ওকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, সে এটা রাখছে। এবং আজকে এই কর্মশালা বা মত বিনিময় সভার আয়োজন করছে, দুঃখজনক। আমরা ব্যক্তিগতভাবে আমি অনেকেই দাওয়াত দিচ্ছি, অনেকেরই ফোন করে বলছি, কিন্তু উপস্থিতিটা আমাদের এটা নাই। আমরা আসলে সব কিছুতেই যেন পিছিয়ে থাকতেই পছন্দ করি। ওরা যে উদ্যোগটা নিচ্ছে, আমি আশা করবো সকলে তাদের সাথে একাত্ম হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে। এবং আজকে যেন আমাদের এই প্রত্যয়টা হয় যে আমরা কিছুতেই আমাদের জেলা বাস্তবায়ন না করার পর্যন্ত আমরা এই আন্দোলন ছাড়ব না। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ দিদিকে তোমার সুন্দর মূল্যবান পরামর্শ বক্তব্য দেওয়ার জন্য। আসলে রামেন্দ্র মজুমদারের একটা কথা, অধিকার কেউ দেয় না, অধিকার হলো আদায় করে নিচ্ছে, অধিকারটা হলো আদায় করে নিচ্ছে। এই পর্যায়ে এই বিষয়ে জেলা বাস্তবায়ন পরিষদের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুজ্জামান স্যার, কবি, লেখক ও কলামিস্ট, উনি ওনার বক্তব্য প্রদানের জন্য স্যারকে অনুরোধ করছি। কাজে যারা সম্পৃক্ত রাখেন নিজেদেরকে, সেই ব্যক্তিবৃন্দ, আমাদের সাবেক কমিশনার নজরুল ইসলাম ফুকন এখানে রয়েছেন, অনেকেই এখানে আছেন। নানান বিষয়ে কথাবার্তা হয়েছে। আমি নাম উল্লেখ করতে চাই না, আমরা সবাইকে মোটামুটি চিনি। তো এখানে আমি একটু আমার কথাবার্তা হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে, অথবা আমি অত বুঝিও। তো আমি যে এই বিষয়গুলো একটু আলোকপাত করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে মাহফুজ কালচার, এই যে তরুণ মানুষটা, তার যে কম্পিউটার বিষয়ক জ্ঞানের যে দৌড়টা, এটা অনেক অনেক দূর। আমি সেটা জানি, আমার সেটা জানা আছে। তো এখন আজকে আমাদের কাছে যে বার্তাটা আচ্ছা, আর আমাদের কাছে যে বার্তাটা এসেছে আমার কাছে, সেটা হচ্ছে সব বন্ধ করেন না, চলো না কিছু, চলো কথা একটু অস্পষ্ট হলে অসুবিধা নেই। এই একটা কর্মশালা, কি কর্মশালা, যে বিশ্ব থেকে আমরা পিছিয়ে আছি, বিশ্ব থেকে ডিজিটালাইজেশনের কারণে আমরা ওই জগৎ থেকে পিছিয়ে রয়েছি। এটার সাথে নিজেদের কিভাবে সমন্বিত সম্পৃক্ততা বাড়ানো যায়, এটা হচ্ছে আজকের আলোচনার, আজকের বসার অন্যতম প্রধান, মানে প্রথম দিকটা, প্রথম ধাপটা এটা। পাশাপাশি আমাদের জেলার বিষয়টা। তো এখন এই আমি কিন্তু এই বাজিতপুরে গত 41 বছরে আমি সম্মানিত
বড় মানুষদের দৃষ্টি আকর্ষণ করব আমার কথাগুলো একটু শোনার জন্য। যে আমার যে 41 বছরের বাজিতপুরের জীবনযাপন, সেই 41 বছরের ইতিহাসটা ঘটনা বলি আমার কম বেশি জানা আছে, যেহেতু সচক্ষে দেখেছি, যেহেতু এখানে অবস্থান করছি। আমি কোথায় জানি একটা লাইন লিখেছিলাম যে ভাত, ভোট, ভালোবাসা, এই তিনটা শব্দের, তিনটা বিষয়ের ঋণ কখনো মানুষ যদি সে সত্যিকারের মানুষ হয় পরিশোধ করা যায় না। এটা অলৌকিকভাবেই হোক, ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, আমি তিনটা বিষয়ের সাথে প্লিজ আমি এই তিনটা বিষয়ের সাথে আমার ছাত্র জীবন মাইনাস করলেও বাজিতপুরের জীবনে কিন্তু বাজিতপুরের 41 বছরের ইতিহাসে তিনটা বিষয়ের সাথে আমি সম্পৃক্ত। ভোট, ভাত, ভোট এবং ভালোবাসা, এই তিনটা বিষয়ের সাথে আমি বাজিতপুর 41 বছর যাবৎ সম্পৃক্ত। অতএব বাজিতপুরবাসীর কল্যাণে বাজিতপুরের কোনো ভালো দিক থাকলে সেখানে আমার মতো একজন সাধারণ শিক্ষকের সমর্থন থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমি এটা দৃঢ়ভাবে সমর্থন করি। আমাদের মাননীয় পুলিশ অফিসার মহোদয় সাহেব মানিক সাহেব যে ইতিহাসটা বর্ণনা করেছে, আমিও অত ইতিহাসও ভালোভাবে জানি না, কিন্তু ইতিহাসটা সত্য। আরো একটা শব্দ যোগ করেছে, কঠিয়াদি থেকেও পিছিয়ে আছে বাজিতপুর। এত দীর্ঘ ঐতিহ্য, এত বিশাল ঐতিহ্য, তাহলে কটিয়াদির থেকেও কেন পিছিয়ে আছে? যেহেতু তিনি বলেছেন, আমি একটু ক্লাস করে দিই। আমি অহংকার করছি না, কিছুই করছি না। বাস্তবতা যেটা, কটিয়াদির 50% হচ্ছে বর্তমান বাজিতপুরের অবস্থান, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং ওই কমিউনিকেশন যেটা যোগাযোগ, এই সমস্ত ক্ষেত্রে বাজিতপুর চাইতে 50% এগিয়ে আছে কটিয়াদি। সেখানে আমার জন্মস্থান বলে নয়, যেহেতু মানিক সাহেব এটা আনছেন বিষয়টা, বাইরে ভাই আমি বিষয়টা উপস্থাপন করি। লাইট ক্লিয়ার চল, কত এগিয়ে আছে। ভৈরবের তো প্রশ্ন, ভৈরব তো একটা বিশাল ব্যাপার, স্যাপার অর্থনৈতিক ব্যাপার। যাই হোক, ওগুলি আমাদের আলোচনার বিষয় না। আমাকে একজন তরুণ উদ্যোক্তা বলেছেন, স্যার একটু আপনি সময় নিয়ে বলুন। তো আমাদের দেশে আমাদের মানুষ যদি সময় দেয় না, এই একটুখানি 2 মিনিটের জন্য দাঁড়াইলে 1 মিনিট পার হইলেই পেছন থেকে শার্টে ধাক্কাধাক্কি শুরু হয়, বসেন বসেন বসেন। তো যাই হোক, আজকে হয়তো এরকম পরিবেশ নাই, কত বড় বড় সাপ হয়তো কম আছে, যে কারণে হয়তো বলা হয়েছে যে একটু বেশি করে বলি। এটা আমার সৌভাগ্য, একটুখানি কথা বলতে হয়। আমার চাইতে জ্ঞানী মানুষ এখানে অনেকেই আছে। প্লেটো একটা কথা বলেছেন তার রিপাবলিক বইয়ে। প্লেটো, রাইট ম্যান, রাইট পোস্ট, and this is the called justice. সঠিক মানুষটাকে সঠিক অবস্থানে রাখা, এর নাম হচ্ছে জাস্টিস বা ন্যায় বিচার, অথবা যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়ার নামই হচ্ছে ন্যায় বিচার। বাজিতপুর যেহেতু ঐতিহাসিকভাবে এরকম একটা বিষয়ের দাবিদার, ওদের সরকারের উচিত ছিল আগে বাজিতপুরকে জেলায় রূপান্তরিত করা উচিত ছিল, কিন্তু কেন হয় নাই তার ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা এবং আগ্রহ আমার অতটা নেই। তবে আমি চাই যে বিষয়টা ঘটুক। এখানে আপনারা অনেকে অনেক কিছু জানেন, আবার কেউ কেউ কিছুটা কমও জানতে পারে। বাজিতপুরকে নিয়ে জেলা করার জন্য অতীতে আন্দোলন হয়েছে, কর্মকাণ্ড হয়েছে। আসলে ইতিহাস
আসেন মালিক ভাই আসেন, আপনি শুরু। তো আমি খুব বেশি অতীতে যেতে চাই না, খুব বেশি অতীতে যেতে চাই না, আমি সামান্য অতীতে যেতে চাই। ডক্টর রাসবিহারী ঘোষ নিঃসন্দেহে তিনি একজন উচ্চতর নয়, মহা উচ্চতর শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না 4 মাস আগে। এর আগে তিনি বাজিতপুরে এসেছেন, বাজিতপুর কলেজে 2-3 দিন ব্যাপী একটা সম্ভবত প্রোগ্রাম করেছিলেন, এখন থেকে প্রায় 20 বছর আগে। আমি কি স্যার একটু লম্বা করবো বলে যায়, সেই 20 বছর আগে আমি তখন শিক্ষক, কিন্তু আমাকে বসতে হতো পেছনে, অতএব আমার সেখানে কোনো ভূমিকা ছিল। এরকম বাজিতপুরে আরো অনেক বড় বড় মানুষ আমি দেখেছি, যেমন কি জানি সেলিম সাহেব, 100 বার আগে এখানকার বড় শিল্পপতি, তিনিও বাজিতপুরে এসেছেন, কিন্তু জায়গা পেতাম না, একটু মাঝখানে বসার, সামনে তো প্রশ্নই ওঠে না, মাঝে বসারও জায়গা পেতাম না, বসতে হতো পিছনে। ডক্টর রাসবিহারী ঘোষ তিনি যখন আমাকে কল দিলেন, আমার একটা আগ্রহ জাগলো, আচ্ছা দেখি তো বিষয়টা কি। আমি ভাবলাম যে হয়তো তিনি শিল্প সাহিত্যের ব্যাপারে ভূমিকা রাখেন। আমি ওই আশা করে, ওই প্রত্যাশা নিয়ে ওনার ডাকে সাড়া দেব, এবং ওনার সাথে আমার যে আলোচনা হলো, কথাবার্তা হলো, সেই কথাবার্তায় আমি বললাম যে আপনি যদি শিল্প সাহিত্যের ক্ষেত্রে এগিয়ে আসেন, তাহলে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি চেষ্টা করবো আপনার সাথে কাজ করার জন্য। তিনি বললেন ওকে আগায় যান, ওকে আগায় যান, আমি আপনাদের সাথে আছি। এর একটা কারণ আছে, আমি রাজনীতির মাঠ থেকে 1-1.5 দশক যাবত দূরে আছি, কারণ পলিটিক্স হয়ে গেছে টাকাওয়ালাদের ব্যাপার, পলিটিক্স হয়ে গেছে নষ্ট মানুষদের অধিকারের একটা ব্যাপার, পৈতৃক পিছিমাটির যারা এদেরই পাও না, ভালো মানুষ পলিটিক্সে থাকবে, শিক্ষিত মানুষ পলিটিক্সে থাকবে, যে কারণে রাজনীতির মানুষ হওয়া সত্ত্বেও অনেক বড় বড় ক্ষেত্রে পলিটিক্স করেছে, অনেকেই জানে না, খুব কম লোকে জানে। আমি ওগুলোতে যেতে চাই, আমি রাজনীতি থেকে, মার্জিনাল পলিটিক্সটার থেকে দূরে আছি। এর অর্থ এই না যে আই এম এ পলিটিক্স লেস পিপল, আমি লেখালেখির মাধ্যমে সম্ভবত বড় পলিটিক্স করে। ডক্টর ঘোষ মহোদয় তিনি, আমি তখন বুঝতে পারি নাই ওনার প্ল্যান, কিন্তু পরবর্তী সময়ে আমি দেখলাম যে উনি জেলার বিষয় ছাড়া আর কিছু বুঝেন, জেলার বিষয়টা ছাড়া আর কিছু তিনি বুঝেন, এটাই তার কাছে ভুল। এবং তিনি 3 বছর 3.5 বছর যাবত কাজ করে যাচ্ছে। এর আগে আরো অনেকে করেছেন, কিন্তু এই চাপা পড়েছিল, উনি বিষয়টাকে সামনে নিয়ে এসেছেন। অতঃপর লন্ডনে যে বিষয়গুলো ঘটলো, এই বিষয়গুলো মুর্শিদ, অনেকে এখানে আছেন, মুর্শিদকে আমি যুক্ত করে দিয়েছি। আমি স্যারকে বলেছি যে আমরা পুরো মানুষ ইলেকট্রিক, যে কথাটা আসছে মাধ্যমে, যে এক পর্যায়ে মানুষ কিছু করতে পারে না, এটা সত্য। সারা দুনিয়ার ইতিহাস বলে বুড়োরা পরামর্শ দিতে পারে, এসির ভিতরে থেকে এটা সেটা করার জন্য নির্দেশনা দিতে পারে, চুপি চাপি, সাহস কম থাকে, যা কিছু করে তরুণ নেই। আমি বললাম বড় অভিজ্ঞতার প্রেক্ষিতে 40-41 বছরে স্যারকে বললাম যে স্যার, আমি একটা ছেলেকে চিনি, মুর্শিদ নাম, তিনি ভালো করেছিলেন, মুর্শিদ নাম, তাকে এখানে ক্লাস করে, ব্যারিস্টার রফিকুল ইসলাম সাহেবকে ক্লাস করে, আরো যারা এরকম আছে, এরকম লোকজনকে ক্লাস করে। আমরা স্যার এটা মাস্টার দিয়া এই আপনার বাড়িতে আসতে পারবেন, কথাবার্তা বললে ছবি লোকগুলো তো উঠলে ভালোই লাগবে আমাদের, আর একটু খাওয়া দাওয়া দিলে তার সুবিধা বাস্তবতা যেটা আসলেই তাই আমার কপি মনে।
কিন্তু পরবর্তী সময়ে লন্ডনে যখন মিটিং হলো, এক পর্যায়ে উনি আমেরিকা থেকে এই কাজে লন্ডন এসেছেন, আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। এই জেলা বাস্তবায়ন পরিশোধ করার যে শব্দটা, তিনটা শব্দ, এই শব্দটা আমি দিয়েছি। মুর্শিদকে বলেছি, দেখো মুর্শিদ, আমি তো জীবনে ছাত্র পড়িয়েছি, রাজনীতি আমি একজন ব্যর্থ মানুষ, আমি কিছু দেশকে দিতে পারি, কিন্তু মানুষ কিভাবে তৈরি করতে হয় নাম উল্লেখ করতে চায় না। আমি অনেকের পদ তৈরি করে দিয়েছি, কাজ তারা যদিও না করে পদের দাবি কিন্তু তারা করে, গলায় পদ ঝুলিয়ে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা কিন্তু ঠিকই কাজ করে। আর পদ তৈরির ক্ষেত্রে পেছনে কিছু কিছু পরামর্শ আমি কাউকে কাউকে দিয়েছি, এটা কাজে লাগিয়েছি। যাই হোক, মুর্শিদকে বললাম যে তুমি একটা পদ দাও। স্যার, আমি পদ নিলে কেমনি কি হবে? আর এটা এমন এক রাষ্ট্র যেটা চালাইতে থাকবে, সেটাই চলবে। আমি তার দোষ দিচ্ছি না। আমি তাকে বললাম যে তুমি একটা পোস্ট গ্রহণ করো। কি পোস্ট? সদস্য সচিব অথবা সেক্রেটারি। ইতিমধ্যে ডক্টর ঘোষ মহোদয়কে আনুষ্ঠানিকভাবে বাজিতপুরে 10-12টা মিটিং এর পরে ঢাকা সহ আনুষ্ঠানিকভাবে কিন্তু জেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। তখন প্রয়োজন দেখা দিল একটা সেক্রেটারি বা এরকম আরো কিছু লোক, একটা পদাধিকারী কিছু লোকের প্রয়োজন হলো। কোথায় পাবো? এদের সাথে যোগাযোগ করা, মুর্শিদদের সাথে যোগাযোগ করা হলো। তারা আধুনিক যুগের মানুষ, তারা অনেক কিছু জানে, সাহস আছে, লোকজন আছে, অর্থ আছে, মন আছে, মানুষগুলো আছে, দেশপ্রেম আছে। তারা ঝটপট অল্প সময়ের মধ্যে এসব ব্যাপারে একত্রিত হয়ে উদ্দেশ্য খাটিয়ে তারা কমিটি তৈরি করলো জেলা বাস্তবায়ন পরিষদ। কিন্তু ঘোষ মহোদয় ওই লন্ডন থেকে যখন আবার তার জায়গায় আমেরিকায় ফিরে গেলেন, 1 সপ্তাহের মধ্যে তার সাথে তাদের একটা বিচ্ছিন্ন মনোবৃত্তি দেখা গেছে। সেটা আমি বুঝতে পারলাম। তবে ঘোষবাবুকে তারা কোনো এই অসৌজন্যমূলক আচরণ তার সাথে করেন। বললেন যে তারা যে ঘোষবাবু, ডক্টর ঘোষ, তিনি তার স্বাধীন মতে কাজ করবেন, আমাদের কোনো আপত্তি নাই। তাকে তারা গালিও দেয় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই আনুষ্ঠানিক যে কমিটি বিষয়, যে বিষয়টা আছে, সেই বিষয়টা থেকে তাকে কমিট করে দেওয়া। এই মাহফুজ কায়সার যে কারণে হোক আমি তার সাথে সম্পৃক্ত হয়েছি, সে একটা কথা বলেছে, ডক্টর ঘোষকে মাইনাস করা সঠিক হবে। রাইট কিনা? একটু সাক্ষী দাও। ঠিক আছে। আমি এই কথাটা টেলিফোনে তার শুনেছি, সরাসরি না, ফোনে আমি শুনেছি কনভারসেশনের সময়, যে এই ভদ্রলোককে যদি 3 বছর 3.5 বছর যাব সারা বাজেট করে না, শুধু সমগ্র কিশোরগঞ্জ জেলায় লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যে ব্যয় করেছে। সেই লোকটাকে, এবং একজন বয়স্ক মানুষ, শিক্ষিত মানুষ, খাস করে মাইনাস করে দেওয়াটা, এটা ভালো দেখা যায়। এটা ছিল মাহফুজ কায়সারের পরামর্শ। এই ঘটনাটা যখন ঘটলো, স্যার যখন সরে গেলেন, অথবা স্যারকে সরিয়ে দেওয়া হবে, এক কথায় তো সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা থেকে মনে মনে দূরে সরে গেলাম। একজন শিক্ষিত মানুষের এইভাবে উনি একটা কাজ করলেন, আজকে তাকে একেবারে বয়স করা হচ্ছে, কালকে হয়তো তোমার কোন ছায় তাকে তো তাকে মারাটা কোনো ব্যাপারই না। আমি চুক্তি মেরে গেলাম। এর অর্থ এই নয় যে আমি আপনাদের কর্মকাণ্ডকে সমর্থন করি। এর অর্থ এটাই দাঁড়ায় আমি আপনাদের বাজিতপুর জেলাকে অবশ্যই সমর্থন করি। একটা কথা বলি, তো এখন এই যে শেষ যে বিষয়টা হচ্ছে, মুর্শিদ, আমি তো তাকে
তুমি বলবো, কারণ যেহেতু আমাদের কলেজে আমি শিক্ষক ছিলাম, সে ছাত্র ছিল, তুমি বলতে পারে যত বড় এই যত বড়ই হোক না কেন। তো সে বিষয়টাকে আরো অ্যাডভান্স করতে চাচ্ছে, একটু দ্রুতগামী করতে চাচ্ছে, এবং এটা তারুণ্যের একটা নিয়ম, তারুণ্যের এটা একটা ক্যারেক্টার, বৈশিষ্ট্য, এটাই স্বাভাবিক। ওদের কারণে আজকের যে এই অ্যাডজাস্টমেন্টটা, আজকের যে উপস্থিতিটা, এটা এই মুর্শিদ এবং তার উপস্থিত যারা আছে, এই অল্প কয়েকজন ভদ্রলোকের বয়স কম হলেও এদের প্রচেষ্টা ফল হচ্ছে। এখন আরেকটু বলে শেষ করে দিব। মাননীয় সদস্য বাবু এসেছেন, তিনি দিক নির্দেশনা কথাবার্তা বলবেন। আমি যে এই জিনিসটা বলতে চাচ্ছি, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এই বাজেট বোর্ড হবে না কেন? ওয়াই নট? বাজিতপুর জেলা কেন হবে না? ওয়াই তো স্বাভাবিক। এখানে বিপুল পরিমাণ তরুণ ছেলে মেয়ে আছে, রাজনৈতিক নেতৃত্ব তো একেবারে দুর্বল না। আমাদের চারবারের মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় আছেন, আমাদের মেয়র সাহেবরা আছেন, আমাদের বাজিতপুরে অপোজিশন যেটা বিএনপি, সেই অপোজিশনে কেন্দ্রীয় লেভেলের নেতৃত্ব দিচ্ছেন বাজিতপুরের এমপি রয়েছেন। আমেরিকার পার্লামেন্টে, আমেরিকার সিনেটে, ইংল্যান্ডের পার্লামেন্টে বাজিতপুরের জন্মগত লোকজন রয়েছে, বিদেশে বিপুল সংখ্যক লোক রয়েছে, কর্মকর্তা, বড় বড় কর্মকর্তা। প্রায়শই পত্রিকা দেখি 6 জন সরকারি আমলা, বড় বাপের আপনার সমাজে কি করছে। আমাদের নাম দাম যদিও কখনোই পত্রিকা আসে, যত ভালো কাজই করি হয়তো আমাদের নাম কিন্তু পত্রিকা কখনো আসে, কোনো ভালো কাজ আসে। আমার দুঃখ অনেক, কারণ আমার নাম আসে। আমি যে জিনিসটা বলতেছি সেটা হলো, আমি এজ এ সিটি জনবাদ 5 টাকা হইলেও তো আমি 40 বছর যাবত ট্যাক্স দিচ্ছি। আমার 1% জায়গা, 2-3-5% জায়গা তো আছে। এটা জেলা হলে আমি এটুকু বুঝি 40 টাকার জায়গা 80 টাকা হবে, আমি এটা বুঝি। প্রত্যেকেই নিজের স্বার্থ বুঝে। আমি আমার স্বার্থের কারণে এই বাজিতপুর জেলাকে সমর্থন করি এই প্রস্তাবনা। শেষ কথা হচ্ছে, তরুণদের অগ্রসর হতে হবে, তরুণরা এগিয়ে নিতে পারবে, তরুণ সমাজকে আহ্বান করব এই কাজে সম্পৃক্ত আরো বেশি করে হওয়ার জন্য। পাশাপাশি আমি আশা করব ডক্টর রাসবিহারী ঘোষের মতো আরো যদি জ্ঞানীগুলি মানুষ আছে, সকলকে এর সাথে রাখতে হবে, তাদেরকে সম্মুখ সারিতে রাখতে হবে। ইজ্জত করলে কারো ইজ্জত কমে না, ইজ্জত আমাদের করতে হবে, আমাদের সম্মান জানাতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা বলবেন তো তেল মারা শুরু করছেন, এই মাননীয় প্রাইম মিনিস্টারের আমলে তো অনেক কিছু হয়েছে, দেশে অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। এইখানে সেই তুলনায় উন্নতিটা হয় নাই। একটা মেডিকেল কলেজ বড় বেশি প্রয়োজন, এখানে অনেক বড় ব্যাপার আছে, কিন্তু বড় শোষণও আছে। গরিবের জন্য এই সমস্ত হসপিটাল না, মেডিকেল কলেজ সরকারি হওয়া উচিত, থাকা উচিত, বিশ্ববিদ্যালয় থাকা উচিত। আমি মনে করি সেটা টেকনিক্যাল হতে পারে, সেটা জেনারেল হতে পারে। এই সরকারের আমলে, বিএনপি সরকারের আমলে এই কোর্সকে আরো উন্নত পর্যায়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। সাবেক এমপি মহোদয় মুজিবুর রহমান সাহেব সেখানে অনেকটা পথ হেঁটেছিলেন, অনেকটা অগ্রসর হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেটাও থেমে গেছে। ইসলাম সাহেব একজন বড় মানুষ ছিলেন, দেশপ্রেমিক লোক ছিলেন। তিনি একটা কথা বলতেন, এমন কিছু করে নিব, জেলা আসবে, বাজিতপুরে জেলা আসবে। তাই বর্তমান নেতৃত্বের প্রতি আমি অনুরোধ জানাবো, আপনারা এমন কিছু করেন যার ফলে জেলা আসবে। আমি ওয়াহিদুজ্জামান বলছি, আমি ঢাকা যাই না, ঢাকা আমার কাছে আসে। আমার যে সেকশন, শিল্প সাহিত্যের ক্ষেত্রে যে সেকশন,
টাকা আমার কাছে আসে, আমি আর টাকা যায় না। আপনারা এমন কিছু করুন, বাজিতপুরে জেলা অটোমেটিক্যালি আসবে। সেটা আন্দোলন হতে পারে, সৃজনশীল অ্যাক্টিভিটিস হতে পারে, সেটা বিভিন্ন ধরনের কৌশল হতে পারে। মুর্শিদ এবং তার সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। পাশাপাশি ডক্টর রাসবিহারী ঘোষ, তিনি 3 বছর বিষয়টাকে সামনে নিয়ে আসছেন, তাকেও আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আর আপনারা যারা আজকে আসছেন, এই ডাকে সাড়া দিয়েছেন, আপনারা আমার মতো লোককে দেখেছেন, আমি কিছু না, আমি সম্মান করছি। আমার প্রিয় ছাত্র সৃজন, তারাও পরিশ্রম করছে অনেকে, আমি এই সফল হোক। আর আমার যদি কিছু করার থাকে সাধ্য অনুসারে আমি সবটাই করি। আমি শুধু একভাবে করবো না, আমি পারিবারিকভাবে আমার আত্মীয় স্বজনের দিক থেকেও এই কাজটাকে সহযোগিতা করার জন্য আপনারা চেষ্টা করবো। কারণ দুনিয়া অল্প দিনে, যা কিছু করলাম সেটা থাকবে, আর যা কিছু করলাম না সেটা থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে ওনার সুন্দর তথ্য বক্তব্য প্রদানের জন্য। আসলে মত পথের পার্থক্য থাকতে পারে, দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাজিতপুর জেলা বাস্তবায়ন প্রশ্নে আমরা সবাই এক ও ভিন্ন। আমরা বৈচিত্র্য ধারণ করব, কিন্তু মৌলিক বিষয়ে আমরা সবাই এক থাকবো। আর বাজিতপুর জেলা বাস্তবায়নের বিষয়টা এটা আমাদের মৌলিক বিষয়। এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন বাজিতপুরের সিনিয়র সিটিজেন শিক্ষা বিভাগের ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট বাবু শৈলেশ্বর দাস। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার উপস্থিত বন্ধুগণ এবং মামুনি সহ সকলকে আমি সাংবাদিক এবং মামুনি সহ সকলকে আমি বিপ্লবী শুভেচ্ছা জানাই। এই আয়োজনে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমি আসলেই লেট কামার ইজ বেটার দ্যান নেভার। আমি একটু দেরিতে আসছি, আমার টাইমে চলাফেরা করতে হয়, আমার বক্তব্য একটু দীর্ঘায়িত হইতে পারে, কিছু পলিটিক্যাল কথাবার্তা হইতে পারে। অ্যাটেন্ড অ্যাপ্রোচ টু ইউ অ্যান্ড অল অফ ইউ। আমি এখানে যারা উপস্থিত হয়েছেন, বয়সে দেওয়া সবাই, উনি বাদে আমার মনে হয় সবাই আমার ছোটো, আমার বন্ধু মানুষ। আমি জ্ঞানের দিক থেকে তো আপনারা অনেক অনেক ইয়ং এনার্জেটিক ফোর্স অনেক বড়। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আজকে এই অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা আমি সহ যারা বিগত থেকে আরম্ভ আসছে হতে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য যা আত্মবলি দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, বিপ্লবীর শুভেচ্ছা জানাই, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি আরেকটা অত্যন্ত বলতে চাই, আমি কাগজটা দেখেছি, আমাদের এলাকার মাননীয় এমপি সাহেব প্রধান উপদেষ্টা হিসাবে অনেকে আছেন, বা আরও যারা যারা আছেন, সবাই কিন্তু প্রয়োজন আছে। আমার একটা কথা কিন্তু বিনার সঙ্গে আমার কথাবার্তা উল্টাপাল্টা হইতে পারে, ফিক্স নাই। ওই আওয়ামী লীগ, ওই বিএনপি, দিস নট আওয়ার লুকআউট। We all of us are must be united for established Bajipur district. Please listen to me what I say. Sangbatikra, please. Don't disturb me. বসেন। আমি একটু কথাবার্তা একটু করে আমি একটা কথা আমাদের বলছে বিএনপি মুজিবুর রহমান, আরে ভালো লেখাপড়া কালে বিলে পাস ছিল, এখনো যে এখন এমপি, এটাও কালে বিলেই পাস, আমিও কালে বিলেই পাস, আমার ছাত্র। কিন্তু কালে আর আমরা যারা এম এ পাস, এমনে পাস, এমনে কি আরে বিয়ে পাস, মানে আমরা খালে বিলে পাস, আমি বলি খালে বিলে পাস। আরে মুজিবুর রহমান এমপি, উনি কিন্তু আমাদের দুষ্কৃত করার জন্য, বিভিন্ন করার জন্য একটা ফাইট তৈরি করেছিল। নট অনলি দ্যাট, সিগনেচার দেওয়ার পার হয়েছিল ইন্টারমিডিয়েট পক্ষে 10 দিন
ক্ষমতায় কে আসলো কে গেল, দিস ইজ নট লাগো, সত্য কথা স্বীকার করতে হবে। কিন্তু আমি আজকে পাওয়ার বাড়ির লোক, আমি আজকে এমপি, আমি আজকে অ্যাডভোকেট সদস্য আছি, অ্যাডভোকেট, আমি এই স্কুলে পড়াশোনা করেছি, আমার কি আমি একটু করেছি, ইট ইজ মাই ডিউটি। বারিশটা সুমন আমাদের কেউ আইন, আরে আমরা চাইবো কে দেখি, আমাদের কেউ আছে, আমি স্কুল ছাত্র, ইট ইজ এ ডিউটি টু ডেভেলপ আওয়ার ইনস্টিটিউশন, মাই ডিউটি। আমি জায়গা দেব, তবু আমি থাকলেও আমাদের সম্মান থেকে আমি শুভেচ্ছা জানাই, আসেন সবাই আসেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে আমার অনেক কিছু পাওয়া ছিল, আমি ডেভেলপমেন্ট আর এই স্কুলে যখন পড়াশোনা করি, আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিলাম, আমার বন্ধু মানুষ অনেকের অভিযোগের দিকে আমি জানি। এই স্কুলে 1834 সনে এই স্কুলের যে পাশের দোকানে জিরো মাস্টার যা করছে, জানা ছিল কোর্ট, আগে ছিল ঘোড়াঘাড়া গোপীনাথ কোর্ট, জাহাজে এসে কোর্ট করে দিত, আমরা কেউ গেছে কি রাঙ্গ দিতে পারে কোর্ট করা হইতো, পরে ডেভেলপ করে শহর আসলো, শহর আসলো কি এখানে এই স্কুলের পিছনে একটা মাস্টার জায়গা রাখছে, যে আমি কিন্তু বিক্রি করছি, অথবা এই জায়গাটা কিন্তু প্রতিষ্ঠানের জায়গা, কোর্টের জায়গা। আজকে কোর্ট ট্রান্সফার করতে হাজিবাড়ির হাজিবাড়ির যে হাজি সাহেব পরে অনেকটা হাজি ছিল, তার দেওয়া পরে এই স্কুলে অনেক কিছু ডেভেলপমেন্ট আমাদের আছে, রাস্তাঘাটে আটতে গেলে কি ডেভেলপমেন্ট আছে। আমরা ফার্স্ট ক্লাস হয়েছি, আমি কারো সমালোচনা করতেছি না, ফার্স্ট ক্লাস হয়েছি, কিন্তু আমি টাকাও দেবো, দুটো দেবো, আর সাবমিট দেবো, আমার রাস্তাঘাটে আমি রাস্তাটা আটতে না জানি না, যাই আমি আমাদের ব্যর্থ, মানে আমি উনি ব্যর্থ, মানে আমি ব্যর্থ, আমি সেই পাওয়ার পার্টি, যেহেতু আমি আমলি করি, আমি পাওয়ার পার্টি, আমি আপনাদের সবাইকে বিপ্লবী দৃষ্টি জানাই, আমি সেই দিকে যাব না। এখন কোর্টের ব্যাপারে ঠিক আছে, প্লিজ ডোন্ট টেক অফ। এখন কোর্টের ব্যাপারে আমরা সবাই, আমি আগে বলছি, no question of BNP or Aami, we all of us must be united to establish district. District কিশোরগঞ্জের ডিস্ট্রিক্ট ছিল না, আরে হোসেন করতে হচ্ছিল, হোসেন কিশোরগঞ্জের করছিল না, ইহার দল করছিল হোসেন করে দেওয়া চিফ জাস্টিস ছিল বাইরে হোসেন, কিশোরগঞ্জ পরে, কিশোরগঞ্জের মতো পরে আমাদের পুরো সবার পরে। আর কি দুঃখজনক আমাদের, আমরা হলো কি ওয়াট বেঙ্গল ওয়াট বাজিতপুর খ্রিস্টে ইন্ডিয়ান খ্রিস্ট বলো, আমরা কিন্তু বড় বড় কথা বলি, সুশে সুশে খাই, কিন্তু কাজের বেলা নাই। এই হলো আমাদের চরিত্রটা। আজ এই চরিত্র থেকে বাইরে আমি বলছি যারা সাংবাদিক যারা আছেন যারা ইয়ং এনার্জি ফোর্স, আমি ওনার সঙ্গে একমত। ইয়ং এনার্জি, আমি বুড়া মানুষ, আজকে আমি আসছি লেট ক্যামেরা বেড়াতে নেবা 4টার সময় মিটিং, আমি 5টার সময়, হ্যাঁ বড় বড় বক্তৃতা দিতেছি, আর কাজের সময় আর পাইতেই না। কথা বলছি, এই হলো আমার চরিত্র, আমার চরিত্র, আমার চরিত্র নয়, আমি কারো বদনাম করতেছি না, আমার চরিত্র বলতেছি। আমার শারীরিক অসুস্থ ছিলাম, দিয়েছে কাজে চলে, আমি আর বলতে বিবেচনা করে আমি একটি চ্যালেঞ্জ দিতেছিলাম যে আমরা সবাই, সাংবাদিক বলেন, আইনজীবী বলেন, তারপরে ব্যবসায়ী বলেন, আর সবাই আমরা ঐক্যবদ্ধভাবে, আসি কিনা ঐক্যবদ্ধভাবে আমরা এক হয়ে আমাদের প্রয়োজনে একটা কর্মসূচি দেবেন, দেওয়ার পরে শুধু আঙুলের কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা ধরা বলে আন্দোলন করবো, গণসংযোগ করবো, গণসংযোগ আন্দোলন করবো, ধরার বলে আমরা গণসংযোগ আন্দোলন করবো, এবার একটা চূড়ান্ত পর্যায়ে কিন্তু বলবো, কিন্তু আমরা আজকে কোর্ট না পর্যন্ত, ডিস্ট্রিক্ট না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালাবো না। এই মন মানসিকতা নিয়ে আমাদের আগাইতে হবে বিরাট, এবং বিশ্ব ইয়ং এনার্জির কোর্সটাকে আগাইতে আসতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে আবারও বিপ্লবের হয়েছে জানে আমি আমার বক্তব্য ইউ অ্যান্ড অল অফ ইউ, এবং বিপ্লব শুভেচ্ছা জানে আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটা কথা আমি বলতে চাই বিনয়ের সঙ্গে, কি আমি তো উঠা বলি, আমি জয় বাংলা, আর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় মানে কি?
জিন্দাবাদের চেতনা, এই চেতনা যদি জয় বাংলা মানে চেতনা আছে জিন্দাবাদ, হ্যাঁ জিন্দাবাদ ফন্দাবাদ করেন, অসুবিধা কি? করেন, কিন্তু চেতনা কি? আমরা বাইরে 1900 আন্দোলন, বিভিন্ন আন্দোলন আমরা করছি, আর কি চেতনা? এই চেতনা উদ্ভূতি ভাষা আন্দোলন করো, সহদেব আন্দোলন করো, দেশ আন্দোলন করো, জয় বাংলা স্লোগান তো দেশ স্বাধীন করছি, স্বাধীন দেশের মেরে করিয়া আমরা রাষ্ট্রপতি হয়েছেন। এই কালকে এক মিটিংয়ে বলতে গেছে, আমি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে আইনজীবীদের মধ্যে আমি কত প্রশ্ন কত চোখে আদালতে কত প্রশ্ন পাই আইনজীবী, আমি তো কম এখন একটা জায়গা নয়, জয়টা তো জাতীয় স্লোগান, কিছু লাভ হবে না। তাহলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের যারা আমরা জয় করতে পারি, আমাদের এস্টাবলিশ করতে পারি ডিস্ট্রিক্টে, সে আহ্বান জানিয়ে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এই পর্যায়ে আলোচনা করবেন আজকের অনুষ্ঠানের মধ্যে অধ্যাপক বাবু ইন্দ্রজিৎ দাস স্যার। অধ্যাপক বাবু আমি ইন্দ্রজিৎ তোমার দাস সঙ্গে স্যারকে সেট করে দিই। ওনার বক্তব্য দেওয়া হবে। জেলা বাস্তবায়ন পরিষদের বাজেটকে জেলা করার উদ্যোগ, যারা আজকের এই সভার উদ্যোগ গ্রহণ করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যারা উপস্থিত আছেন এত রৌদ্রে ঘর থেকে বেরোনোর কথা না অনেকেরই, যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার শ্রদ্ধা। কিসের টানে বাজিতপুর জেলা করার দায় আছে আমাদের, এই কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। যারা উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার সামান্য বক্তব্য। জেলা বাস্তবায়নের জন্য আন্দোলন আরো আগে হয়েছে। বাজিতপুরে যখন জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি ছিলেন তখন আসছিলেন একবার, কলেজটা ছিল বেনু, আমি কলেজে তখন শিক্ষকতা নতুন যোগদান করেছি। বাজিতপুরে যারা নেতৃবৃন্দ ছিলেন সেই সময় নেতৃবৃন্দ, তাদের সিদ্ধান্ত ছিল একটাই, আমরা একটা দাবি বাজিতপুরে জেলা চাই, আর অন্য কোনো দাবি করব না। মহকুমা তখন অন্য কোনো দাবি আমরা করবো না। উনি পক্ষে দেওয়ার সময় একটা কথা বাজিতপুরবাসীকে বলেছিলেন, আপনাদের অন্য কোনো দাবি নাই। এই কথাটা 2-3 বার বলেছেন উনি। জেলা এই যে মহকুমা ছাড়া আপনাদের অন্য কোনো দাবি নাই, কিন্তু অন্য কোনো দাবি আমরা উপস্থাপন সেই সময় করি না। যদি সেই সময় উপস্থাপন করা হইতো তাহলে হয়তো অনেক আগে জেলা বাস্তবায়নের জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার এই কাজগুলো হয়েছে, হয়তো মহকুমা হইতো না, জেলা হইতো না, কিন্তু যে কাজগুলো জেলা হওয়ার পরে আমরা যে কাজগুলো পাইতাম, যে প্রতিষ্ঠানগুলো পাইতাম, এটা আমরা পেয়েছি। কিন্তু আমাদের মুখে তুলে দেওয়ার পরেও আমাদের নেতৃবৃন্দ হয়তো জেলার প্রতি এমন আবেগ ছিল বা মহকুমা করার জন্য এমন আবেগ ছিল যে তারা এই আবেগ থেকে তারা সরে আসতে পারে না। এরপরেও আরো ভৈরব যখন জেলা হয় আমরা শুনছি, জেলা হয়ে গেছে আমরা শুনছি, আমরা কয়েকজন জেলা হয়েছে, জেলা আটকানো যায় কিনা এটার জন্য চেষ্টা করছি। আন্দোলনটা ছিল জেলা করার জন্য না, আন্দোলনটা ছিল যে আমরা জেলা চাইব যাতে ভৈরব জেলা না হয়, এই কারণে। এটা একদিন সব ছিলেন নূর নবী বাদল, তখন উপজেলার চেয়ারম্যান, উনি ছিলেন, মোবারক সাহেব ছিলেন, এখনো যারা আছে। কিন্তু ওয়াহিদুজ্জামান সাহেব যে কথাটা বলেছেন, যার কথাটা বলেছেন, ইনি সেই সময় মহকুমা বা জেলার জন্য আসেন নাই। প্রত্যেকেরই এক একটা এজেন্ডা আছে। ডক্টর রাজবেরি ঘোষ
একটা ব্যাপারে উদ্যোগ নিয়েছে এবং উনি জেলার জন্য উদ্যোগ নিয়েছিলেন। নেওয়ার পরে কি কারণে তাদের সাথে মতবিরোধ হয় নাই, একটা মিটিংয়ে ওনার থাকার কথা, সেই মিটিংয়ে উনি উপস্থিত হন নাই। সেখানে মুর্শেদের সাথে যে ডিফারেন্সটা হয়েছে, মুর্শেদদের সাথে আমি সেটা বলবো, মুর্শেদ তো একাটা, যে উদ্যোগ নিয়েছে মুর্শেদের সাথে একটা ডিফারেন্স হয়েছে। এই ডিফারেন্সটা কি কারণে হয়েছে? একটা জায়গায় ওনার কথায় একটা মিটিং দেওয়া হয়েছে, সেই মিটিংয়ে উনি উপস্থিত থাকতে পারেন নাই এবং না করে দিয়েছেন আমি উপস্থিত থাকবো না, ইটালির বেনিসে, এবং সেই কারণেই ওনার সাথে বিরোধের সৃষ্টি হয়। বিরোধটা তারা করে নাই, উনি নিজে সৃষ্টি করছেন। আমি যদি নিজে না থাকতে চাই, আমি যদি এখানে উপস্থিত না হইতে চাই, আমার কেউ আনতে পারবে? আমি যে কোনো অজুহাতে উপস্থিত না হতে পারি। তো আমি যদি উপস্থিত না হই, তাহলে তা আমার প্রতি একটু খ্রিস্টান মানুষের হবে। আজকে জেলা হওয়ার জন্য কতগুলো সুবিধা বাজিতপুরে আছে, যেটা আশেপাশের কোনো থানায় নাই। যেমন সরকারকে বর্তমান মূল্যে যে জায়গা কিনতে হবে জেলার জন্য, জেলা কিছু প্রতিষ্ঠান করার জন্য অবকাঠামো করতে হবে, সে অবকাঠামো করার জন্য জায়গা বাজিতপুরের অলরেডি আছে। 61 একরের উপরে জায়গা আছে বাজিতপুর, সরকারি জায়গা, মহকুমা করার জন্য জায়গা খরিদ করা। তাহলে তুলনামূলকভাবে আশেপাশের যে থানা আছে, একটা কথার জবাব আমি বলতে চাই, বলা হয়েছে যে আমরা যে এগিয়ে আছে কিছু উপজেলা, কি দিকে? সব দিক দিয়ে না, কিছু কিছু দিক দিয়ে তারা এগিয়ে আছে, কিন্তু আমরা এগিয়ে আছি একটা দিকে, যে জেলার জন্য যে জায়গা খরিদ করতে হবে, এই জায়গা খরিদ করার জন্য সরকারকে যে টাকা ব্যয় করতে হবে, এই টাকাটা ব্যয় করতে হবে না। তাহলে আমরা এগিয়ে এবং আমাদের প্রস্তাব দেওয়া মহকুমা করার জন্য বাজিতপুরকে প্রস্তাব দেওয়া, প্রস্তাবের কারণেই জায়গা কিনা, জায়গা এমনিতে কিনা হয়েছে না, সরকার কিনছে জায়গা, ব্রিটিশ আমলে সরকার কিনছে 61 একর জায়গা। তাহলে জায়গা তো এমনিতে কিনে নাই, কিনছে তো একটা উদ্দেশ্যে। সরকার তো এমনি জায়গা কিনে না, একটা উদ্দেশ্যে কিনে মহকুমা করার জন্য করছিল। সেই মহকুমা যেহেতু জেলা হয়ে গেছে, মহকুমাগুলো জেলা হয়েছে, এই কারণে আমরা জেলা দাবি করতেছি। আমাদের এখানে প্রস্তাবিত ছিল ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশ আমল থেকে যে জায়গাটা আমাদের এখানে প্রস্তাবিত বাজিতপুর, সেটা আমাদের চাওয়াটা অন্যায্য নয়, এবং আমরা কোনো তারের থেকে কোনো অংশে জেলা পাওয়ার ব্যাপারে উপকরণের দিক দিয়ে আমরা কোনো অংশে পিছিয়ে নই। জেলা পাওয়ার জন্য আমরা সবার চেয়ে এগিয়ে, এবং জেলা চাওয়ার জন্য ভৈরব যদি আমাদেরকে ছাড়া জেলা হয়, তাহলে অষ্টগ্রামও দূর যায়, কারণ ভৌগোলিকভাবে আমার পাশে থাকা, আমরা যদি জেলা চাই, আমরা ভৌগোলিকভাবে অষ্টগ্রাম আমাদের পাশে লাগা, কিন্তু এর সাথে ভৌগোলিকভাবে লাগা নয়। ভৌগোলিকভাবে অষ্টগ্রাম যেতে পারবে না আমরা ছাড়া, এবং অষ্টগ্রাম যাইবও না। আমরা গেছি 2-3টা উপজেলায়, আমি গেছি অনেকের সাথে, অষ্টগ্রাম পরিষ্কারভাবে বলে দিচ্ছে বাজিতপুর যদি জেলা হয়, বাজিতপুরের সাথে আমরা থাকবো, আন্দোলন করেন, আমরা আন্দোলন আসবো। অষ্টগ্রাম পরিষ্কার, তাদের সিদ্ধান্ত পরিষ্কার, তাদের নেতৃবৃন্দের সিদ্ধান্ত পরিষ্কারভাবে জ্ঞাত করছে যে অন্য কোনো কারো সাথে আমরা সমর্থন দেবো না। আমরা বাজিতপুর যদি জেলা হয়, তাহলে আমরা আগে সমর্থন দিচ্ছি, এখন আমরা বাজিতপুরকে সমর্থন দিব। 2টা থানা দিয়ে বাংলাদেশে জেলা আছে, 2টা থানা জেলা বাংলাদেশে আছে। বাংলাদেশে যদি থাকে, আমরা যদি 2টা থানা হয় বা 3টা থানা হয়, তাহলে আমরা জেলা কেন পাবো না? পাচ্ছি না এই কারণে যে আমাদের পূর্বের যারা নেতৃবৃন্দ ছিলেন, তারা যে উদ্যোগটা নেওয়া উচিত ছিল, আমরা সহ কেউ উদ্যোগটা আমরা নিতে পারি নাই। আমরা যদি যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমি এককভাবে কাউকে এই দেবো না, প্রশংসা করবো না, আমি বলবো যারা উদ্যোগ নিচ্ছে, উদ্যোগ একক হয় না, কয়েকজনে মিলে হয়। কয়েকজনে মিলে যারা এই উদ্যোগটা নিচ্ছে, এই উদ্যোগে আমি প্রশংসা জানাই। উদ্যোগ যাতে থাকে, এই উদ্যোগটা যাতে থাকে, নেতৃত্বের কারণে ভাঙে না যায়,
এই কারণে আমি বলবো যে উদ্যোগটা থাকুক, সেই শুভেচ্ছা রইল। আর আমরা জেলার জন্য যতটুকু সম্ভব যেভাবে যা করা উচিত সেটা আমরা করবো। আমি তো একটা দলকে রিপ্রেজেন্ট করি, এটা ঠিক, এখানে সবাই আছে। আমি অন্তত এটা যদি বিএনপির কেউ এবারে যদি আমার থাকতে চায় যে নাই, এই কারণে এটার কোনো অসুবিধা হবে না, এটা আমি কভার করতে পারবো। আমি একটা ছিলাম, এটা আমি আমার দলের পক্ষে ছিলাম, এটা আমি বলতে পারবো, সাহসের সহিত বলতে পারবো, এখানে কোনো বিরোধ সৃষ্টি হবে না। আমি মনে করি যে দল বড় কথা নয়, মানুষের স্বার্থে দল, মানুষের প্রয়োজনীয় দল, মানুষের জন্য করার জন্য দল। রাজনৈতিক দল হলো মানুষের জন্য কিছু করা, মানুষের উপকারে আসা। আমরা যদি মানুষের উপকার না করতে পারি তাহলে দল কিসের জন্য করবে? দল তো ব্যক্তির জন্য নয়, দল মানুষের জন্য, রাজনীতি মানুষের জন্য। মানুষের জন্য না করে যদি ব্যক্তি পর্যায়ে চলে যায় তখন বিরোধ সৃষ্টি হয়, এবং বিরোধটা সৃষ্টি হয়, এই সৃষ্টি হওয়ার কারণেই আজকে আমরা এত বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি। আমি আশা করব যে আমরা যে উদ্যোগ নিয়েছি, যারা উদ্যোগ গ্রহণ করেছে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ডক্টর রাসবিহারী ঘোষ, আমার জামান ভাইয়ের সাথে একটু পার্থক্য আছে যে উনি যে প্রস্তাবটা দিচ্ছেন, রাসবিহারী ঘোষকে আমাদের সাথে রাখবো না কেন, উনি যে পদে থাকার কথা সেই পদে থাকবে, কিন্তু সভাপতির পদ যদি প্রস্তাব করে বলা হয় তাহলে এটা তো এখানে বাণিজ্যক্রম নয়, সেটা গ্রহণ হবে কিনা সেটা একটা বিচার্য বিষয়। এমপি সাহেবের তো অন্য কাউকে যদি সভাপতি করা হয় তাহলে এটা আমার মনে হয় এটা এই এমপি সাহেবের মতামতের বাইরে আমরা যেতে পারবো না। বর্তমান রাজনীতিতে যারা সরকারি দল আছে তাদের বাইরে আমরা যেতে পারবো না, তাদেরকে নিয়েই আন্দোলনটা করতে হবে, তাদেরকে আগে এগিয়ে দিতে হবে। আমি এই বলে আমার বক্তব্য এখানে সবাইকে ধন্যবাদ। আমি দেখেন ঘটনামূলক আমার বন্ধু মানুষ, কিন্তু আমরা একসাথে বসি কনস্ট্রাকটিভ বক্তব্য রেখেছেন। আমি যে কথা বলছি আমি একটা কথা বলতে চাই আপনাদের, এই যে প্লিজ প্লিজ দাদা কাকুরা, একটা কথা বলতে চাই, আমাদেরকে বাংলাদেশের মধ্যে আমি একটা ইনস্ট্যান্স, সবাই আমরা তো সব পরিপক্ক, ব্যারিস্টার সুমন হইতে আমাদের অনলি 1%। সোনার বাংলা বলতে বঙ্গবন্ধু সোনার বাংলা ভর্তি হইলে ব্যারিস্টার সুমন হতে পারে। লোক সোনা বা আমলে বিএনপি, আমি আমি জামাত করি, আমি জামাত থাকবে, আমলে থাকবে, বিএনপি থাকবে, অসুবিধা দেখি আমরা লক্ষ্য আমাদের কি ডিস্ট্রিক্ট যারা আছে আমাকে ধন্যবাদ। আমাদেরকে তো জমি আমাদের আরেকটা কথা বলতে চাই, সরকারের একটি পয়সা খরচ লাগবে না, সব এস্টাবলিশমেন্ট কোর্ট কথা আছে, জেল কারা পর্যন্ত আছে, যা অবকাঠামো সব কিন্তু আছে, সব জায়গাতে আছে। আচ্ছা ঠিক আছে, এই যে শুরু করো, এই যে রাজি হয়েছে আমরা আজকে তো 1 সপ্তাহ ছিল এএনএস এর কাছে রিপোর্টটা দিতে 016 ডাবল পরে 465 আবার 58 465 58 না 016 ডাবল মানুষের সম্পর্কের কারণে ওনার সকল ব্যস্ততা বাদ দিয়ে আসলে আমাদের যেসব বিষয় গ্যাপ আছে, যে কোনো মোবাইলের ফাংশন, হোয়াটসঅ্যাপ, যে কোনো বিষয় ওনাকে বললে উনি আছে, সৃজন ভাই আছে, রহমতুল্লাহ আছে, সহজে দ্রুত সমাধান করে দিবে। কারণ আমরা যারা অনেক কিছু বুঝি না এই বিষয়গুলা সলভ করে দেবে এখনই। হ্যাঁ, ওই মিটিংও জয়েন করতে পারবে, জয়েন করতে পারেনি, এদেরকে যাতে জয়েন করে দেওয়া যায়।